আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। ২১শে রাতে ভারতের বিভিন্ন মাধ্যম থেকে যেভাবে ৫ আগস্টের পর থেকে একের পর এক ইন্ধন দেওয়া হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে বাংলাদেশকে উদ্দেশ্য করে, তার এই ধারাবাহিকতা আমরা দেখলাম যে বৃহস্পতিবার ভারতের একটি টেলিভিশন চ্যানেল রিপাবলিক টিভি, এটিতে চট্টগ্রাম দখল করে নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। যদিও তা কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশ যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই স্বাধীনতা কিংবা সার্বভৌমত্বের প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যম, ট্র্যাডিশনাল কিংবা নন ট্র্যাডিশনাল বিভিন্ন মিডিয়াতে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, অপপ্রচার ছড়ানো হচ্ছে, তাতে করে বাংলাদেশে আসলে কি করণীয়, বাংলাদেশ সরকার কি করতে পারে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয় চট্টগ্রাম দখল করবে ভারত। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১শে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সাবেক সচিব এবং সাবেক হাই কমিশনার মোফাজ্জল করিম, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। আমি একটু অধ্যাপক শাহিদুজ্জামান আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি নিশ্চয়ই শুনেছেন কি নগ্ন ভাষায়, ন্যাক্কারজনক ভাষায় এই রিপাবলিক টিভিতে, যদি এরকম ট্র্যাডিশনাল কোনো টেলিভিশন নয় এটি, তারপরেও এটি যদি বিচ্ছিন্ন হতো আমরা সেটি গুরুত্ব দিতাম না, কিন্তু একের পর এক ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই ধরনের উস্কানি দেওয়া হচ্ছে। আপনার প্রতিক্রিয়া? ধন্যবাদ। দেখেন, এটা একটা সোবারিং রিয়ালিটি। এটা আমাদের কাছে অকল্পনীয় মনে হলেও এটা স্বীকার করতে হয় যে শুধু পশ্চিমবাংলার এই রিপাবলিক চ্যানেল নয়, আরও বেশ কয়েকটি পরিচিত সামরিক বিষয়ক চ্যানেল রয়েছে। একটা যেমন প্রত্যেক দিনই নতুন প্রোগ্রাম করে লেফটেন্যান্ট জেনারেল PR শর্মা এবং মেজর জেনারেল বক্সি, এরাও কিন্তু এই বিষয়টা তুলেছে, যেটা অ্যালার্মিং। আমাদেরকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় আমরা জানি যে এটা অনস্বীকার্য যে ৭০ থেকে ১০০ বছরের ভিতরে আমরা বলি আন্তর্জাতিক ব্যবস্থা পুরা উলটপালট হয়ে যায়, চেঞ্জ হয়। দ্বিতীয় মহাযুদ্ধের পর রাষ্ট্রধারণা যে জন্ম নিয়েছে বিশ্বব্যাপী, সেটা অনেকটা স্টেবল হয়েছে, কিন্তু এখানেও কিন্তু বিভিন্ন অঞ্চলে হুমকি এসেছে। এটা অনেকটা যেমন ওই যে আর্থকোয়েক, ভূমিকম্পের সময় মাটির নিচে টেকটনিক প্লেট শিফট করে, তেমনি ভূমির উপরে রাষ্ট্রধারণা বা জাতি ধারণা যেটা হাজার বছর ধরে চলে আসছে, সেখানেও ব্যাপক পরিবর্তন হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে প্রায় আমরা এখন ৭০-৮০ বছর পার হয়ে আসছি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, রাশিয়া এখন সীমান্ত পরিবর্তন করছে, ইসরায়েল সীমান্ত পরিবর্তন করছে, ইউরোপে, পূর্ব ইউরোপে ব্যাপক সীমান্ত পরিবর্তন হয়ে নতুন জাতি রাষ্ট্র সৃষ্টি হয়েছে। দক্ষিণ এশিয়াতে আমরা ৪৭ সালে যে বাস্তবতা দেখেছি, সেটা এত হঠাৎ এবং এত পরিবর্তনশীল হতে পারত, এবং সেখানে মাউন্টব্যাটেন হঠাৎ করে ভাইসরয় হয়ে আসাতে এবং লর্ড অ্যাটলি যে প্রধানমন্ত্রী হিসেবে রিপ্লেসড হওয়ার কারণে, চার্চিল না থাকায় ব্যাপকভাবে কিন্তু এই সীমান্ত তৈরি হয়েছে এই অঞ্চলে, যেটা ভারত কখনো মেনে নেয়নি। ভারতের জন্য একটা অ্যাবসলিউটলি অভিশাপের মতো ছিল। এবং নেহেরু যে প্রতিদ্বন্দ্বিতা, ক্ষমতায় আসার লিপ্সা, গান্ধী তার যে একটা বিশেষ ভূমিকা, এবং জিন্না তিনি যে প্রথমে ভারত মুসলমান হিন্দুর ইউনিটির প্রবক্তা ছিলেন, পরে তিনি একেবারে চেঞ্জ হয়ে বাধ্য হলেন পার্টিশনের ধারণাকে মেনে নিতে। এগুলোও কিন্তু এখন সময় আসছে যে পুনর্নিয়ন্ত্রণ করার। কাজেই এই যে ভারতে কিছু বিশেষজ্ঞ বলছে যে চিটাগংয়ের ব্যাপারে তাদের আগ্রহ, আমি অবাক হয়ে দেখলাম আজকে সকালেই একটা পডকাস্টে সুমিত গাঙ্গুলি, যিনি দীর্ঘ সময় নিউ ইয়র্কে একটা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপনা করছেন, স্বয়ং সুমিত গাঙ্গুলি তিনি তাত্ত্বিকভাবে এই আমাদের যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয় অনুযায়ী যে বিভিন্ন তাত্ত্বিকরা যে বলেছে আন্তর্জাতিক ব্যবস্থার স্থিতি অস্থিতি, অ্যানার্কি নৈরাজ্য, তারপর আপনার বৃহৎ শক্তির হেজিমনিকে গ্রহণযোগ্য করা, এই তাত্ত্বিক বিষয়গুলোর মাধ্যমে তিনি বলছেন যে আমেরিকাও একটা হেজিমনিক পাওয়ার হিসাবে তার প্রভাব আরও বাড়বে, পাশাপাশি আমেরিকার সাথে সহায়ক হেজিমনিক পাওয়ার ভারত, তারও রাষ্ট্রধারণার সীমান্তকে আরও বেশি বৈধতা দেয়া প্রয়োজন, নৈতিক। এবং এখানেই আমরা লক্ষ্য করি যে এই ভদ্রলোক একজন সুনামধন্য মার্কিন অধ্যাপক বাঙালি, তিনি লেফটেন্যান্ট জেনারেল শর্মা আর জেনারেল বক্সির কথা প্রতিধ্বনি করছে। এখানে বিষয়টা হচ্ছে যে চট্টগ্রামকে তারা পার্বত্য অঞ্চল সহ
একটা দীর্ঘ প্রতিবেদন ব্যক্ত করেছে পশ্চিমবাংলার এক বাঙালি মহাভারতের সময় এবং তারও আগে থেকে নাকি তারা এই বলেছে যে এই চট্টগ্রামের তখনকার নাম ওইখান থেকে এসছে এবং সে এটা মোরাললেস যে এই যে সনাতন ধর্মাবলম্বী বা যারা আর্যদের পরে এসে ধর্মকে নতুন করে সৃষ্টি করেছে তারা আর বৌদ্ধরাই এই অঞ্চলের অধিবাসী ওই অতীতের আখ্যান ন্যারেটিভ থেকে নিয়ে 47-এর কথাও বলছে যে এখানে পার্বত্য চট্টগ্রাম ও আঞ্চলিক হিন্দু প্রতিনিধিরা নেহেরুর সাথে যখন দেখা করে নেহেরু নাকি বলেছিল যে এটা তো ছোট জায়গা, এটা নিয়ে এখন আর কিছু বলার নাই। প্যাটেল অবশ্য আশ্বাস দিয়েছিল ওভার মাই ডেড বডি যে পার্বত্য চট্টগ্রাম সহ চিটাগং যদি ব্রিটিশরা নিয়ে নেয়। এইভাবে তারা যে মূল্যায়ন করেছে এখনকার এর প্রায়োগিক বাস্তবতা হচ্ছে এই যে আমি ভারতীয় হলেও কিন্তু এটাকে আমি যৌক্তিক দৃষ্টিতে দেখতাম। আমি আপনাকে চট্টগ্রাম সহ উত্তরবঙ্গের যে একটা অংশ যেটাকে তারা হিন্দু ল্যান্ড বলে দাবি করছে এটাকে ওরা দেখছে যে আপনি ওদের দৃষ্টিকোণ থেকে দেখছেন তাদের স্বার্থে। দেখেন তাদের দৃষ্টিকোণটা দেখা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ আমরা এটাকে হালকাভাবে নেই, তাচ্ছিল্য করি। এবং আপনি যেটা বললেন যে এটা এখনকার বিশ্ব ব্যবস্থায় এটা কিভাবে সম্ভব, কেননা এই প্রক্রিয়া কিন্তু 100 বছর 80 বছর পর পর রাষ্ট্র ধারণার ব্যাপ্তি ঘটে। আপনাকে জিওপলিটিক্সের ফাদার রুডলফ জেলেন তার একটা উক্তি বলি, 1919 সালে রুডলফ জেলেন একজন সুইডিশ বলেছিলেন, রাষ্ট্রকে বলেছেন ইট ইজ লাইক এ লিভিং অর্গানিজম, আইদার ইট এক্সপ্যান্ডস অর ইট শ্রিঙ্কস ইনটু এক্সটিংশন। মানে একটা জীবন্ত কিছু রাষ্ট্র। তখন কলোনিয়ালিজমের যুগ ছিল যে বিহার এম্পায়ার গড়বে আবার ওই এম্পায়ার ভেঙে যাবে। রাষ্ট্র ধারণা তো কখনো ইউনাইটেড ইন্ডিয়া বলে কোনো কিছুই ছিল না, কখনো বিভিন্ন রাজ্য ছিল, বিভিন্ন রকমের আনুগত্য ছিল। এবং এই মির্জাফরকে তো আমরা এখন মির্জাফর বলি, কিন্তু মির্জাফর যা করছে তার নিজের রাষ্ট্র তৈরির জন্য, নিজের জাতি রাজ্য তৈরির জন্য করছে। সে তো আর জানতো না যে সে এত বড় বিশ্বাসঘাতক হিসাবে আখ্যায়িত হবে। হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু দ্য ট্রেডিশনাল নর্মস, অ্যালায়েন্স করছে ব্রিটিশের সাথে, সিরাজউদ্দৌলাকে হত্যা করছে, এভাবেই চলতো। মোগলরাও ওইভাবেই আসছে, সবাই ওইভাবে, হিন্দু রাজারাও ওইভাবেই আসছে। আচ্ছা, জাস্ট একটুখানি ইয়ে করে শেষ করি। আমাদের এখানটায় আপনার যে যুক্তিটা হচ্ছে ভারত দেখতে পেয়েছে যে গত 5 বছরে তারা শেখ হাসিনার সাথে এমন এমন চুক্তি করেছে যে চুক্তিগুলো সম্পর্কে আমরা জানি না, এবং যার ফলে হাসিনাকেও ভারত হয়তো কখনো ফেরত পাঠাবে না জোর করে, কারণ হাসিনা যদি চুক্তির বাস্তবতাগুলো বলে দেয় তাইলে এটা খুবই এম্বারাসিং হবে ভারতের জন্য। আধুনিক রাষ্ট্র ধারণার বিপক্ষে রাষ্ট্রের খণ্ডনের জন্য চুক্তিগুলো করা হয়েছিল। আচ্ছা, একটু জাস্ট ইয়ে করি। এখন আপনার ওই যে ভারত যেভাবে বলছে যে এখানে হিন্দু নিধন করা হচ্ছে, জেনোসাইড হচ্ছে, এগুলো কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত এবং গত 5-6 বছর ধরেই কিন্তু ন্যারেটিভটা তৈরি হয়েছে। হিন্দু নিধন, উত্তরবঙ্গ আর এই অঞ্চলটা হিন্দুদেরকে এনকারেজ করা, সেটেল করতে, এবং আবকাজিয়া মডেল, যেটা এই যে সোভিয়েত রাশিয়া যখন জর্জিয়ার একটা অংশ দখল করে আবকাজিয়াকে স্বাধীন ঘোষণা করে, তখন রাশিয়ান স্পিকিং পিপলরা ওইখানে সেটেল করছে। জেনারেল শর্মা বলছে যে এইভাবে রাশিয়া জাস্টিফাই করছে। এখন এখানে ট্রাম্প জিতে আসাতে এটা আরও বেশি ইন্ডিয়ার জন্য একটা এনকারেজমেন্ট। ইন্ডিয়া মনে করে, এবং জেনারেল শর্মা পরশুদিন আমি তার নিজের গলায় শুনলাম, তিনি নিজেই বলছে যে এই বাংলাদেশের উত্তরের একটা 30 কিলোমিটার অঞ্চল নিয়ে এই যদি শিলিগুড়ি করিডোরকে এক্সপ্যান্ড না করা হয়, বাই চান্স চায়না যদি সাউথে মুভ করে ডোকলাম থেকে, এবং করবে, চায়না কিন্তু সুযোগ খুঁজলে পারবে, মুভ করে, তখন লাইটেনিং স্পিডে ভারতকে এই আমাদের 50 কিলোমিটারের মতো জায়গা দখল করে নিতে হবে। এবং তারা কিন্তু চট্টগ্রামের পার্বত্য অঞ্চল, হ্যাঁ এই অঞ্চল, কারণ না উত্তরে, কারণ তখন শিলিগুড়ি করিডোর যদি চায়না একবার মুভ করে তাহলে তো নর্থ ইস্ট পুরো কাট অফ হয়ে যাবে। এটা কিন্তু ওদের অস্তিত্বের প্রশ্ন। ভারত মনে করছে যে ব্রিটিশরা এটা অনেক ঠকিয়েছে জিওপলিটিক্যালি। এই 25 মাইল করিডোর দিয়ে সমস্ত উত্তর পূর্ব ভারতে যাওয়া, এটা অ্যাবসলিউটলি আনরিয়ালিস্টিক। আর চিরংটা হচ্ছে ওই কারণে সমুদ্রে দিয়ে, আর তাহলে আমি কন্টিনিউ করব পরে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি একটু জনাব ফজল করিম,
যেটি বলা হচ্ছে ভারতের পক্ষ থেকে, ভারতের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে, বা যেটি নিয়ে আমরা আলোচনা করছি বিশেষ করে যেটিকে সূত্র ধরে রিপাবলিক টিভি, তারাও তো আর এমনি গালগল্প করছে না, নিশ্চয়ই কোনো ধরনের উস্কানি দিচ্ছে, ইন্ধন যোগাচ্ছে এবং ভারত সরকারের তারা দৃষ্টি আকর্ষণ করছে। তারা এটি বলছে যে চট্টগ্রাম, যেটি অধ্যাপক সাধু জামাল বলছিলেন, চট্টগ্রাম স্ট্র্যাটেজিক্যালি বেশ গুরুত্বপূর্ণ। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সহ উত্তর পূর্ব ভারত লাগোয়া যে অঞ্চল রয়েছে তা হচ্ছে চট্টগ্রাম। উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। আসাম বা ত্রিপুরায় ভারতীয় পণ্য পরিবহনে অনেক অর্থ ব্যয় হয়, অনেকটা ঘুরে যেতে হয়। যদি ভারত দখল করে মানে ভারত যদি চট্টগ্রাম দখল করে নিতে পারে তাহলে এই ধরনের সমস্যা আর হবে না। যেটি অধ্যাপক সাধু জানা বলছেন যে 25 কিলোমিটার করিডোর দিয়ে কীভাবে ভারতের মূল অংশ থেকে ওখানে যাবে, সেটি হতে পারে ভারতের পক্ষ থেকে তারা এই ধরনের ষড়যন্ত্র করতেই পারে। আমার প্রশ্ন হচ্ছে যে বাস্তবতা কতখানি এবং তারা এগুলো বলছে কোন উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্য যে মহৎ, এটা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আশ্চর্য, এই একবিংশ শতাব্দীতে এসে আজকে আমাদের শুনতে হচ্ছে, 47 থেকে ধরি, এর আগেরটুকু বাদ দিলাম, যে পাকিস্তানের জন্য যে তখন লড়কেলেঙ্গে পাকিস্তান ইত্যাদি হয়েছে, সেগুলো বাদ দিলাম। তারপরে 47 ইংরেজিতে তো মোটামুটি নির্ধারিত হয়ে গেছিল যে এটা দুই ভূখণ্ড। যদি এতই যদি তোমাদের হাউস কথার অর্থ শখ, এতই যদি তোমাদের হাউস, তাহলে তখন 47 ইংরেজির আগে কেন দাঁড়ালো না? আজকে 1971-এর যে জাতি তাদের বুকের রক্ত দিয়ে 30 লক্ষ লোক শহীদ হয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য, সম্পূর্ণ স্বাধীন করা, ব্রিটিশের কবজা থেকে স্বাধীন হওয়া নয়, এটা সত্যিকারের স্বাধীনতা অর্জনের জন্যে। আর তখন কিন্তু আমরা তোমাদেরকে শুধু সাধুবাদ নয়, ধন্যবাদ জানিয়েছি। তোমরা আমাদের পাশে ছিলে, তোমরা আমাদের 1 কোটি মানুষকে, শরণার্থীকে তোমরা আশ্রয় দিয়েছিলে। আর তাদের স্বার্থে আর কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মানুষের সঙ্গে তোমাদের সৈনিকরাও যুদ্ধ করেছে। সেই তোমাদের মুখে আজকে আমাদের স্বাধীনতা, যেটা আজকে 52 বছর 53 বছরের বাস্তবতা, সেই অবস্থায় এসে তোমরা বলছো কি তোমাদের এই চট্টগ্রাম চাই, অমুকটা চাই, তমুকটা চাই ইত্যাদি। আশ্চর্য। আমি এক কথায় এটার একটা জবাব দিতে চাই, ধৃষ্টতা। বাংলা ভাষায় একটা শব্দ আছে, ধৃষ্টতা। এটা হচ্ছে তাদের ধৃষ্টতা। এবং আমি আশা করব যে বাংলাদেশ সরকার তো আছে বটেই, প্রতিবাদ জানানো বা যা খুশি করার বিভিন্ন ফোরামে এটা নিয়ে সোচ্চার হওয়া। আমি আশা করব যদি ভারত যদি সত্যি বাংলাদেশকে বন্ধু প্রতিম একটি রাষ্ট্র এবং নিকটতম প্রতিবেশীর প্রতি যেটুকু দয়া, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, সম্মান ইত্যাদি, প্রীতি, প্রেম, প্রীতি, ভালোবাসা যাই থাকুক না কেন, তাই যদি সামান্যতম থেকে থাকে, তাহলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, ভারত সরকার, কেন্দ্রীয় সরকার উচিত এই যে জেনারেল কি নাম বললেন, শর্মার অ্যাকচুয়ালি শরম পাওয়া উচিত এই সমস্ত কথা। উনি যদি একজন সত্যিকারের জেনারেল হয়ে থাকেন তাহলে তার শরম পাওয়া উচিত। এবং আমার মনে হয় ভারতে, এটা আমি জোর দিয়ে বলতে চাই, ইন্ডিয়াতে শুধু ক্যালকাটা নয়, সারা ইন্ডিয়াতে নিশ্চয়ই এই ধরনের অনেক বিবেকবান লোকজন আছেন, অনেক ভালো মানুষ, সত্যিকার অর্থে বন্ধু আছে, তারাই প্রতিবাদ জানায় বলে। এটা কি বলছেন? আপনি জেনারেল হতে পারেন, আপনি জেনারেল না হয়ে আপনি অধ্যাপক সাধু জামান কিন্তু বলেছেন যে মানে ভারত হলে গাঙ্গুলি বলতেছে, আর কি বলবেন, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রফেসর, পড়েছি, সে জাস্টিফাই করতেছে। সে তো আর ওই ডোনাল্ড ট্রাম্প না যে জয়লাভ করে এসে প্রেসিডেন্ট হয়ে গেছে আমেরিকার। হু দি হেল হি ইজ প্রফেসর সাহেব। তিনি একজন প্রফেসর হয়ে যদি এরকম করলেন, তা আমি তো বলবো যে
লেখাপড়ার কিছুই তার হয় নাই। তার লেখাপড়া করা উচিত, ভালো করে লেখাপড়া করা উচিত, এবং সর্বোপরি এই 17-18 কোটি মানুষের সেন্টিমেন্ট, তাদের মন মানসিকতা বোঝার ক্ষমতা তার থাকা উচিত, তিনি যদি সত্যিকারের প্রফেসর হয়ে থাকেন। আমি একটা প্রশ্ন করি জনাব ফজল করিম, আমরা তো আলোচনা করছি, গুরুত্ব দিচ্ছি বিধায় আলোচনা করছি। এখন কেউ যদি এই প্রশ্ন তোলে যে না, এতে তো ভারতের দায়িত্বশীল কোনো জায়গা থেকে এই ধরনের কোনো মন্তব্য করা হয়নি, তাহলে নিয়ে এটি আলোচনার কি আছে? আসলে কি আলোচনা নেই, বা আমরা কি মানে অ্যাভয়েড করে যাবো বিষয়গুলো, এরকম কোনো বিষয় আছে? না না, আমরা তো অ্যাভয়েড করার প্রশ্নই আসে না। আচ্ছা। এবং এই যে আপনি বললেন যে তাদের দায়িত্বশীল কোনো সূত্র থেকে বা কোনো মহল থেকে এই ধরনের কথা তো বলা হয় নাই। এর চাইতে কম দায়িত্বশীল আর কি হবে? ওই যে বললেন বিভিন্ন গণমাধ্যম, সুমিত গাঙ্গুলির মতো একজন, তাই, এবং জেনারেল শর্মা ইত্যাদি। জেনারেল তো একেবারে মায়ের পেটে থেকে পড়েই তো জেনারেল হয়ে যায় নাই। জেনারেল হতে গেলে তাকে সেই অনেক সিঁড়ি ডিঙ্গিয়ে 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 একটা সর্বোচ্চ পর্যায়ে যেতে হয়েছে আর্মির, সেখানে তিনি জেনারেল হয়েছেন। তিনি তাহলে যে তোমরা যে উঠতে বসতে সব সময় আমাদেরকে বন্ধু বলে স্বীকার করো, তোমরা যে প্রচার করো আমরা তোমাদের বন্ধু, এই বন্ধুত্ব কি 5ই আগস্টের সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে করে চলে গেল, উড়ে চলে গেল? দেখ, মনে হচ্ছে এই সমস্ত কিছুই হচ্ছে কি তোমাদের আসল বন্ধু না বান্ধবী কি বলবো জানি না, তাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যে এই সমস্ত খেলা খেলাচ্ছ, এবং ইন্ডিয়ার 150 কোটি মানুষের মধ্যে তোমরা জনমত সৃষ্টি করার চেষ্টা করতেছো। এর চাইতে বড় অন্যায় আর কিছু হতে পারে না। এবং এটাও আমি বলে রাখি, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি বটে, যেমন আমাদের প্রফেসর সে অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, এবং যেরকমভাবে আমি তাকে বলতে চাচ্ছিলাম, মাঝখানে থামিয়ে দিয়ে বলতে চাচ্ছিলাম যে আপনাকে আমি আপনাকে আপনার অত্যন্ত শ্রদ্ধা করি এবং অনুরোধ করব প্লিজ একটা আর্টিকেল লেখেন। যা বললেন না সত্যি, আই এম সেইং দিস উইথ অল সিরিয়াসনেস, একটা আর্টিকেল লেখেন আপনি, এটা ছাপা হোক, বাংলাদেশের মানুষের জানুক, কারণ টকশো আর কতজন দেখতেছে, জানুক, জেনে আমাদেরও উচিত এখন এটার তীব্রভাবে 17 কোটি মানুষের প্রতিবাদ জানানো উচিত। এবং আমাদের মুখপাত্র হিসাবে আমাদের বর্তমান সরকার, তারা নিশ্চয়ই এটা মেনে নেয় নাই, মেনে নেবে না। ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু কিছু প্রতিবাদ ইত্যাদি জানানো হয়েছে, কিন্তু এরকম মৃদু প্রতিবাদে হবে না। এটাকে অন্য অন্য বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু এই বিষয়ে এখনো সম্ভবত আমি যতদূর জানি তেমন কোনো প্রতিক্রিয়া কিছু হয় নাই। এটা আশা করি এখন হবে, কারণ চট্টগ্রাম তারা দাবি করতেছে, আশ্চর্য, সেন্ট মার্টিন নিয়ে কথাবার্তা বলে, উত্তরবঙ্গ নিয়ে কথাবার্তা, এত বড় দুঃসাহস। তোমরা দেখো না, এই পাকিস্তানের মতো একটা মহাপরাক্রমশালী একটা সেনাবাহিনী, একটা নৃশংস শাসক, সেই ইয়াহিয়া খান আর তার আগে আইয়ুব খান ইত্যাদি, এদের বিরুদ্ধে এই দেশের চাষি মজুর, এই দেশের ছাত্র জনতা জেগে উঠেছিল। এবং তারা যে এখনও তাদের সেই জাগ্রত মনোভাব, তাদের যে সেই দেশপ্রেম এখনও আছে, তার সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছে গত 5ই আগস্ট 36 জুলাইয়ের যে আন্দোলন, সেইটাতে। তো এটা হয় কোত্থেকে? আমি একটু শাহাদুজ্জামান, এবং আমি এখানে এই পর্যায়ে এটাই বলে শেষ করব, আমার প্রিয় দেশবাসীর কাছে আমি বিনীত আরজ করতে চাই, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসেবে, যে সবাই আসুন আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। অধ্যাপক শাহাদুজ্জামান, আমরা দেখছি জনাব ফজল করিম খুবই সেন্টিমেন্টে তিনি প্রকাশ করছেন, লাগারই কথা। তার মতন একজন সিনিয়র সিটিজেন যদি এইভাবে রিয়াক্ট করেন, তো নিশ্চয়ই আমাদের সরকারকেও সেভাবে বিষয়টি গ্রহণ করা উচিত। আপনার কি মনে হয় যে এই বিষয়ে, এবং আপনি যাদের কথা বললেন আরও লার্নার যে পার্সনগুলা, তারাও এই ধরনের দাবি করছে, সরকারের পক্ষ থেকে আসলে কী ধরনের প্রতিক্রিয়া জানানো উচিত? দেখেন, আমি এই বিষয়ে বেশ কয়েকটা সুযোগ হয়েছে, আমি কথা বলেছি রাওয়াতে, রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার, ওইখানে আমি মুখ খুলছি যে কি প্রতিকার হতে পারে, এবং এটা নিয়ে বেশ সেন্সেশন সৃষ্টি হয়েছিল ভারত আর পাকিস্তানের মিডিয়াতে, স্পেশালি এইসব জেনারেলসরা আমার নাম ধরে রিয়্যাক্ট করেছে, ওই এটা কোট করে দেখাইছে। মানে ব্যাপারটা হচ্ছে কি যে, আমি আরেকটু খুলে বলি, ব্যাপারটা হচ্ছে যে 200 বছর আগে লর্ড পামারস্টোন, ব্রিটিশ ফরেন সেক্রেটারি ছিলেন ওই সময়, ব্রিটিশ পার্লামেন্টে বলেছিলেন খুব ফেমাস উক্তি, যেটা আমরা আন্তর্জাতিক সম্পর্কে আমাদের বেদ বাক্য বলি পররাষ্ট্রনীতিতে, যে আন্তর্জাতিক সম্পর্কে শত্রু মিত্র বলে কিছু নেই।
যা আছে তা হচ্ছে স্থায়ী স্বার্থ। স্থায়ী বন্ধু বা স্থায়ী মিত্র বলতে কোনো কিছু নেই। আজকে যে আপনার মিত্র, ঘনিষ্ঠ মিত্র, সেই আগামীকাল তার জাতীয় স্বার্থে আপনাকে পিছন থেকে ছুরি মারতে পারে। এরকম ঘটছে অনবরত। হ্যাঁ, কাজে সেদিক থেকে চিন্তা করেন, যদি ভারত তার জাতীয় স্বার্থকে দেখছে, যে এই যে যখন পার্টিশন হয়েছিল অখণ্ড ভারতের ধারণা, সেটাকে আনতে পারে নাই। এখন কি উপায়? আমাদেরকে আবেগপ্রবণ হওয়া তো স্বাভাবিক, কিন্তু আবেগপ্রবণের চেয়ে ঠান্ডা মাথায় যে প্রতিকারগুলো, সেটা দেখতে হবে। আপনি দেখেন গত 50-60 বছরে কিন্তু অনেকবার অনেক রাষ্ট্র পার্শ্ববর্তী বিশাল শক্তি দ্বারা আক্রান্ত হওয়ার আমাদের পাশেই কিন্তু থাইল্যান্ড, ফিলিপিন্স, মালয়েশিয়া, এগুলো 50-এর দশকে চীনাদের দ্বারা আক্রান্ত হওয়া, কমিউনিজম দ্বারা আক্রান্ত হওয়া। এখন তারা তখন মিত্রতার বন্ধনে গিয়েছে আমেরিকার সাথে, এবং ধরা হয় যে প্রায় 50 বছর মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, এমনকি কিছুটা ইন্দোনেশিয়া সুহার্টো টেক ওভারের পরে তারা মার্কিন বলয়ে মিত্রতার মাধ্যমে ওইসব দেশে আমেরিকা নিউক্লিয়ার আমব্রেলা, তার ওই সিয়েটোর মাধ্যমে নিউক্লিয়ার আমব্রেলা, ইউরোপ, সোভিয়েত ইউনিয়ন দখল করে নিতে পারে এই ভয়ে নেটো সৃষ্টি হয় 1949 সালে। নিউক্লিয়ার ওয়েপন্স, ম্যাসিভ রিটালিয়েশন ডক্ট্রিন, যে যদি সামান্য সোভিয়েত ইউনিয়ন ইউরোপে একটা পদক্ষেপ নেয়, আমেরিকা ও নেটো সমস্ত আণবিক অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে ধ্বংস করবে। আপনার কিউবার কথা মনে আছে, কিউবা যখন রাশিয়া কিউবাকে বাঁচাতে আমেরিকার হাত থেকে নিউক্লিয়ার ওয়েপন্স বসাতে নিল, আমেরিকা বলল যে নিউক্লিয়ার ওয়েপন্স সরাও, নাইলে আমরা একদম সরাসরি সোভিয়েত ইউনিয়ন, কিউবান মিসাইল ক্রাইসিস স্যার নিশ্চয়ই জানে 1963-তে। আমাদের জন্য তাহলে কি? দেখেন, আমাদের একটা অস্বাভাবিক অবস্থান, ভারতের পেটে আমরা চারদিক থেকেই ঘিরে রেখেছে। এটা তো আমাদের নিজেদেরকে প্র্যাগম্যাটিজম দিয়ে দেখতে হবে। আমাদের জন্য যেটা একমাত্র উপায় হচ্ছে যে মনস্তাত্ত্বিকভাবে ভারতকে নিয়ন্ত্রণ করা, যে সে যদি পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব বাংলা ছিল, এখন বাংলাদেশ, যদি কোনো অংশ দখল করে, তাইলে কস্ট উইল বি হায়ার দেন দ্য বেনিফিট। এটাই হচ্ছে নিবারক তত্ত্বের মূল কথা। নিবারক তত্ত্ব আপনাকে বাধ্য করে যে আমি যদি এই জায়গা দখল করি, তাহলে আমাকে পাল্টা এমন আঘাত করতে পারে যেটা সহ্য করা আমার জন্য পেইনফুল, পেইন বলি আমরা, ইনফ্লিকশন অফ পেইন মাস্ট বি হায়ার। এখন ভারতকে যদি আপনি নিবারক করতে চান, আমাদের জন্য আমেরিকাকে বিশ্বাস করা সম্ভব না, কারণ আমেরিকার বৃহত্তর স্কিম রয়েছে ভারতের মাধ্যমে চীনকে মোকাবেলা করার, আর ট্রাম্প আসাতে এটা আরও বেশি। এখন আমাদের একমাত্র উপায় হচ্ছে চীন আর পাকিস্তান, যা ভারতের শত্রু, যাদের স্বার্থ রয়েছে, তাদের নিজেদেরই জাতীয় স্বার্থে আমাদের সাথে তাদের স্বার্থ কোয়েনসাইড করবে। সেদিন আমি যখন রাওয়াতে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল, অনেক রিকোয়েস্ট করে, তখন আমি বললাম যে ভারতের বিরুদ্ধে মোকাবেলা করতে হলে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হতে পারে পাকিস্তান। কেননা পাকিস্তানের সাথে আমাদের স্থায়ী বন্ধুত্ব বা শত্রুতা, এটা আন্তর্জাতিক আইনের সম্পর্কের ক্ষেত্রে মিলে না। পাকিস্তানের জাতীয় স্বার্থ হচ্ছে যে 71-এর স্মৃতি তাদের জন্য চরম অপমানজনক। তারা মনে করে যে তাদের একটা হাত কেটে নেওয়া হয়েছে, তারা আমাদের কাছে এখনো ক্ষমা চায়নি। কিন্তু আমি যেটা ধারণা করলাম, যে পাকিস্তান মনে করে যে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য তাদের পাশে দাঁড়ানোটা, এটাই হচ্ছে ক্ষমা চাওয়ার বিকল্প হিসাবে সবচেয়ে কার্যকর উপায়। এখন এই বিষয়ে আমাদের মধ্যে নানা মত থাকতে পারে। যারা পাকিস্তানকে চরম ঘৃণা করে, তারা বারবার বলতে পারে যে পাকিস্তান কেন, অন্য কোনো দেশ হলে ক্ষতি কী? হ্যাঁ, কিন্তু পাকিস্তানই হচ্ছে সবচেয়ে ভারতের নির্ভরযোগ্য শত্রু। এখন পাকিস্তানের থেকে আমরা কী নিব? পাকিস্তান কিন্তু অলরেডি হাসিনার সময় থেকেই বাংলাদেশকে অস্ত্র বিক্রি করে আসছে। হাসিনা থাকার সময় একটা বিরাট কনসাইনমেন্ট আমরা পাকিস্তান থেকে ক্রয় করেছি। পাকিস্তান ইন্ডিয়াও যখনই ভারত দ্বারা আক্রান্ত হওয়ার সুযোগ এসছে 80-র দশকে, 90-এর দশকে, তখনই কিন্তু পাকিস্তান তার নিউক্লিয়ার ডক্ট্রিনকে প্রয়োগ করছে। বুঝছেন, তাদের হাতে ছিল, তারা এটাকে বলে রাইট অফ ফার্স্ট স্ট্রাইক, যেটা নেটোর ডক্ট্রিন, যে আমরা যদি অস্তিত্ব সংকটে পড়ি বা কোনো অংশ আক্রান্ত হয়, তাহলে আমরাই প্রথমে আণবিক অস্ত্র ব্যবহার করব। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই যে ব্যবহার করব বলছে, এর অর্থ এই না যে সত্যি সত্যি ব্যবহার করবে। এটা একটা ব্লাফ, হাইয়েস্ট লেভেল অফ ব্লাফ। আপনাকে চিন্তা করতে বাধ্য করবে যে
কস্ট উইল বি হায়ার যদি সত্যি সত্যি ওরা আঘাত করে, যদি সত্যি সত্যি ওরা ব্যবহার করে। এখন অনেক রকমের নিউক্লিয়ার ওয়েপন্স বের হয়েছে। আপনি 50 মাইল দূরে কিছুটা সীমিত আঘাত করে, এই যে শর্ট রেঞ্জ নিউক্স আমরা বলি, স্বল্প পাল্লার আণবিক অস্ত্র, যেটাকে আরও ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্যাটলফিল্ড নিউক্স বা থিয়েটার নিউক্স বলা হয়। এখন এইসব নিউক্সগুলো পাকিস্তান তখনই প্রয়োগ করেছে যখন ভারত কেম টু ক্লোজ টু স্লাইস পাকিস্তান, একদিকে লাহোর আরেকদিকে করাচি ভাগ করে দেবে, আলাদা করে দেবে। হ্যাঁ, তারপর আজাদ কাশ্মীর যেটা পাকিস্তান বলে, ওইটা ভারত বলছে আমরা দখল করে নিব, এবং দে ওয়ার রেডি, সমস্ত কিছু রেডি। আমেরিকান স্যাটেলাইট থেকে ভারতকে ওয়ার্নিং দিছে যে ভাই এই কাজ করো না, পাকিস্তান ইয়ে করো। এখন আমাদের যেটা করতে হবে সেটা আমি বলেছি যে পাকিস্তানের সে একটা আণবিক নিউক্লিয়ার আমব্রেলার অপশনটা সিরিয়াসলি ব্লাফ দিতে গিয়ে যদি সত্যি সত্যি সেটা ইমপ্লিমেন্ট করা হয়ে যায়, সেক্ষেত্রে তো একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে। না, এটা কি আমাদের যেটা ইয়ে করতে হবে, মানুষের মধ্যে যে আণবিক অস্ত্রের ভীতি, আণবিক অস্ত্র সম্পর্কে আর পাকিস্তান সম্পর্কে যে হ্যাঁ এই পাকিস্তান, এই যে এটাকে আমরা বলি স্টেরিওটাইপিং। হ্যাঁ, আপনার ভিতরে ফিক্সড বিলিফ চলে আসে, সংখ্যা চলে আসে, তখন যখন আসল অঘটন ঘটে যায় তখন আপনি বললেন হায় হায় আমরা কি করলাম। ভারত জানে যে আমরা কখনো চিন্তাই করতে পারি না যে ভারত এই কাজ করবে, এবং ভারত ওই সুযোগটাই নিবে। আমরা আলোচনা ফিরবে দর্শক, একটা ছোট্ট বিরতি পর ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি ভারতের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে যে ধরনের উস্কানি দেওয়া হচ্ছে, ইন্ধন দেওয়া হচ্ছে, সেসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন সাবেক হাই কমিশন এবং সাবেক সচিব মোফাজ্জল করিম, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। জনাব মোফাজ্জল করিম, তারা বঙ্গোপসাগর নিয়েও প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্যটা যদি আমি আপনাকে পড়ে শোনাই, যে চট্টগ্রাম কক্সবাজার যদি ভারতের হয়ে যায় তাহলে বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স, যে পরিমাণ আধিপত্য বাড়বে, আমেরিকা এসে কিছু করতে পারবে না। এখন আমরা তো জানি ট্রাম্পের সঙ্গে মোদির একটি সূক্ষ্মতা রয়েছে, এবং এই অঞ্চলে প্রভাব বিস্তার করার জন্য ভারতের যেমন একটি প্রচেষ্টা তো রয়েছেই, চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র নিশ্চয়ই সবসময় কাজ করছে। সেক্ষেত্রে বঙ্গোপসাগর নিয়ে তারা এখন প্রতিদ্বন্দ্বিতা রাখতে চায় আমেরিকাকে, যুক্তরাষ্ট্রকে। এরকম এইখান থেকে সমীকরণটা কি দাঁড়াতে পারে? দেখুন, তারা তো চাইতে পারে অনেক কিছুই। তারা স্বপ্ন দেখছে সেই অখণ্ড ভারতের স্বপ্ন, রাজা অশোকা থেকে শুরু করে যে মানচিত্র ছিল সেই মানচিত্র তারা ফিরে আনতে চায়। আরএসএস আরএসএস চায়, আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। হ্যাঁ, তো চাইতে পারে, সেটা তাদের স্বপ্নও হতে পারে, দিবাস্বপ্নও হতে পারে, দিবাস্বপ্ন অথবা দুঃস্বপ্নও হতে পারে। আমি কিন্তু ওটার কোনো দিকেই যাচ্ছি না, আমি বাস্তব কথাবার্তা বলতে চাই। বাস্তব কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ আয়তনে সামরিক শক্তিতে একটা ছোট দেশ হতে পারে, অর্থনৈতিক দিক থেকে ভারত বা অন্য অনেক দেশ থেকে, পৃথিবীর বহু দেশ থেকে আমরা অনেক অনগ্রসর হতে পারি, কিন্তু এই দেশের মানুষের যে দেশপ্রেম, এই দেশের মানুষের যে আপনার অতীত ইতিহাস, এগুলো বলে যে তারা এত সহজে ছেড়ে দিবে না। অত সহজে ছেড়ে দিলে পরে ৭১-এর মুক্তিযুদ্ধ হতো না, তখন এইয়া যেরকম চেয়েছিল সেরকমই হয়ে যেত। তো সেটা, সেজন্য আমি বলবো যে শুভবুদ্ধির, আমার খুব প্রিয় একজন আমার সঙ্গে আজকে আলোচনায় আছেন, শ্রদ্ধেয় অধ্যাপক শাহিদুজ্জামান সাহেব। তিনি খুব চমৎকার বিশ্লেষণ দেন, যার জন্য আমি তাকে রিকোয়েস্ট করেছি যে একটা আর্টিকেল লিখে বরং এটা আপনি সবাই জনসাধারণের সূচনা দিন। যাই হোক, তো উনি ব্রেকের সময় বললেন যে ফেসবুকে ইত্যাদিতে আছে। তো আমি কিন্তু ঠিক ওই দিকেও যাব না। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আরও বাড়িয়ে নেওয়া এবং পাকিস্তানের সাহায্য নিয়ে তাদের যে সামরিক শক্তি যেটা আছে, তারা একটা নিউক্লিয়ার পাওয়ার, এটার সুযোগ নেওয়া ইত্যাদি। নো,
আমি সেটা বললাম, সেটা হয়তো জনাব শহীদুজ্জামান সাহেব শ্রদ্ধেয় অধ্যাপকের বিশ্লেষণে ঠিকই আছে, কিন্তু আমি বলবো ঠিক আছে, আপনার বিশ্লেষণ ঠিক আছে, হয়তো প্রয়োজনে এটাই কাজে লাগাতে পারে। তবে আমি বিনীতভাবে আরজ করব যে আমাদের যে কূটনৈতিক যে অস্তিত্ব, বিশেষ করে এই মুহূর্তে যেখানে আমরা একজন সরকার প্রধানকে পেয়েছি যিনি আমাদেরকে সারা বিশ্বে নতুন করে পরিচিত করছেন। এই যে সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলন হলো আজারবাইজানের বাকুতে, রাজধানী বাকুতে, সেখানেও তিনি যে 3-0 যে থিওরিটা দিয়েছেন চমৎকার। তো যাই হোক, এরকমভাবে তাকে সমস্ত বিশ্ব সম্মান করে। আমি যখন লন্ডনে ছিলাম তখন আমি লক্ষ্য করেছি তার কত মুরিদান ছড়িয়ে ছিটিয়ে আছে সারা পৃথিবীতে। তো সেইটাকে কাজে লাগিয়ে, বা শুধু একমাত্র প্রফেসর ইউনুস নয়, মাননীয় সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা নয়, আমি বলবো আমাদের যে বাংলাদেশেরও তো একটা পরিচিতি আছে। ইতিমধ্যে সারা পৃথিবী জানে গত 50-60 বছরে আমাদের বিভিন্ন রকমের আমাদের কমতি থাকা সত্ত্বেও, আমাদের অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে ইত্যাদি ইত্যাদি কমতি থাকা সত্ত্বেও আমাদের পরিচিতিটা মোটামুটি এখন বিশ্বে স্বীকৃত। তাই কূটনৈতিক দিক থেকে আরেকটু বোধহয় তৎপরতা বাড়ানো উচিত, এবং এই জিনিসটা কূটনৈতিকভাবেই দেখি না আমরা যদি এটা, ইফ উই টেক ইট আপ উইথ দি ইন্ডিয়ান গভর্নমেন্ট, লেট আস সি হোয়াট ইজ দি রিয়াকশন ফ্রম দ্যাট সাইড। এটা শক্তভাবে জোরে সোরে এটা ভারত সরকারের সঙ্গে, ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে এটা টেক আপ করা উচিত। টেক আপ করে যে এটা কি, এই সমস্ত কি হচ্ছে তোমার দেশে, আমার দেশ সম্বন্ধে এরকম অধ্যত্বপূর্ণ চিন্তা ছড়াচ্ছ তোমরা তোমাদের দেশে, আর তোমরা চুপ করে দেখা যাক তারা কি বলে। সেখান থেকে কূটনৈতিকভাবে আমি মনে করি এটার মোকাবেলা করা উচিত। হ্যাঁ, তবে শুধুমাত্র একটা তাসই খেলবো না, আমরা বিভিন্ন অপশন খোলা রাখবো, প্রয়োজনে যেগুলো ব্যবহার করা যেতে পারে। আর আমি এই কথা বলে আপাতত শেষ করছি, সর্বোপরি আমাদের দেশে একটা ঐক্য বিরাজ করতে হবে। আওয়ামী লীগ এখন তাদের সাম্প্রতিক এই পরাজয় বা তাদের এই পরাজয় থেকে পলায়ন শব্দটি বোধ এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট। তারা যে পলায়ন করলেন, এর প্রেক্ষিতে তারা তো যে কোনো কিছুই এখন, যখন ক্ষমতায় ছিলেন 15-16 বছর, তখনই সব কিছু অনেক কিছু দিয়ে আসছেন, না চাইতেই অনেক কিছু দিয়েছেন। আর এখন তাদের পুনর্বাসনের জন্যে তারা যা কিছু করতে পারে। কিন্তু আওয়ামী লীগই একমাত্র দল নয়, আওয়ামী লীগই একমাত্র শক্তি নয় বাংলাদেশে। এখানে আরও 17 কোটি মানুষ আছে যারা ঐক্যবদ্ধভাবে যদি একটা আওয়াজ তুলে যে না, এটা প্রতিবাদ করতে হবে, এবং সম্পর্কটা দুইটা প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যেরকম হওয়া উচিত, বন্ধু প্রতিবেশী হলে পরে, আমরা তো চীন আর ভারতের যে প্রতিবেশী সুলভ তা তো নই। আমরা তো সবসময় বলে আসছি, বাংলাদেশের তরফ থেকে কখনো কোনো রকম একটা গুলিও চালানো হয় নাই, অথচ তোমরা আমাদের বর্ডারে সবসময় মানুষ মারতেছো, তোমরা আমাদের পানি বন্ধ করে দিয়ে আমাদের দেশে শেষ করেছো, আমাদেরকে কিছুই না দিয়ে তোমরা অনেক কিছু পেয়েছো। তোমাদের 7টা রাজ্য 7 সিস্টার্স চলেই গেছিল, বলতে গেলে স্বাধীনতা ঘোষণা করার মতো হয়ে গেছিল। সেখানে আমরা তোমাদেরকে, হাসিনা সরকারই তোমাদেরকে সুবিধা ইত্যাদি করে দিয়েছে। অধ্যাপক শাহিদুজ্জামান, জি শেষ করুন। ঠিক আছে অধ্যাপক শাহিদুজ্জামান, আপনি বলছিলেন যে ভারতের দৃষ্টিকোণ থেকে এটা হয়তো ঠিক আছে, কিন্তু এইগুলো কি সুরসুরি দেওয়া হচ্ছে, মানে উস্কানি দেওয়া হচ্ছে, যদি বাস্তবতা না থাকে এই ধরনের কোনো কার্যক্রমের, নাকি আছে বাস্তবতা? আপনার কি মনে হয় যে বাস্তবতা আছে? দেখেন ভাই, ভয়ঙ্কর বিষয় আমি বলি, বাস্তবতা হচ্ছে এখানে যে উত্তর পূর্ব ভারতে অলরেডি ওই যে কুকিদের একটা যে মুভমেন্ট, সেটা কিন্তু আলাদা রাষ্ট্র তৈরির অলরেডি স্কিম করেছে। আমেরিকাতে নাগাল্যান্ডের নেতা ঘোষণাও দিয়েছে স্বাধীন কুকিল্যান্ড। মিজোরামে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়েছে, সেটা এখন
নাগাল্যান্ডেও ছড়াচ্ছে। ভারত যেটা করতে চেয়েছিল যে তারা চেয়েছে প্রথমে যে শিলিগুড়ি করিডোর বাদ দিয়ে আমাদের উত্তরবঙ্গ দিয়ে একটা করিডোর তারা চেয়েছে, পশ্চিমবঙ্গের এই কোণা আর ওইদিকে আসামের ওই কোণা সংযোগ হবে, হাইওয়ে হবে, ভারতীয় সেনাবাহিনী ও সরঞ্জাম ওইখান দিয়ে অনেকটা রাস্তা কমে যাবে, অল্টারনেট পাথ। আরেকটা যেটা সেকেন্ড ইয়ে করা হয়েছে যে পদ্মা ব্রিজের রেলওয়ে কানেকশনটা আসলে একটা হোয়াইট এলিফ্যান্ট, দিনে হয়তো 2টা ট্রেন যায়, তার জন্য রেলওয়ে ব্রিজের প্রয়োজন ছিল না, ভারতের জন্য এটা করা হয়েছে। শোনা যায় ভারতের ম্যাসিভ রেলওয়ে মুভমেন্ট হবে ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু আগরতলা, অনেক সময় বেঁচে যাবে, অনেক সহজে। আর যেদিন এই যে ছাত্রদের ইয়েটা সাকসেসফুল হলো তার 1 সপ্তাহ পরেই কিন্তু ওপেন করার কথা ছিল এই আখাউড়া করিডোর। ওইখান দিয়ে ভারত ত্রিপুরাতে তার কন্টিনিউয়াস ফ্লো অফ আর্মস অ্যান্ড ট্রুপস ঘটত পথে। এখন চিন্তা করেন, এটা কিন্তু বাস্তব হতে যাচ্ছিল, এগ্রিমেন্ট হয়ে গিয়েছে, রাস্তা ইজ রেডি, এখনও কিন্তু ওই রাস্তা রেডি, ইউজড হয়নি। এবং সরাসরি কিন্তু চায়না তাহলে আমাদের জন্য হুমকি। চায়না বলেছে যে আমরা নিউট্রাল থাকব। চায়না সাথে ভারতের উত্তর পূর্ব ভারতে যে ডিসপিউট রয়েছে সেখানে চায়না কখনো চায়নি যে বাংলাদেশ কোনোভাবে ভারতকে রাস্তা দেবে। এটা চায়নার জন্য একটা বড় হুমকি হয়ে যেত। লাকিলি সেটা হয়নি। এখন ভারত চাচ্ছে যে এই যে আপনি বে অফ বেঙ্গলের কথা জিজ্ঞেস করলেন না, বে অফ বেঙ্গলে কিন্তু হচ্ছে সি রুট, যদি আমরা করিডোর না পাই, যদি আমাদের পদ্মা ব্রিজ দিয়ে ওরা না নিতে পারে, যদি শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে যায়, তখন একমাত্র এসেনশিয়াল রুট হচ্ছে এই বে অফ বেঙ্গল কোস্টলাইন ঘেঁষে সিটওয়ে, আরাকানের রাজধানী সিটওয়েতে তারা $1 বিলিয়ন খরচ করে পোর্ট তৈরি করছে। এবং এই পোর্টের মাধ্যমে তারা চিন্তা করি, কলকাতা আমাদের কোস্টলাইন যে এই যে রামপাল বিদ্যুৎ ইউনিট যেটা, ওটা কিন্তু ওদের নেভাল মনিটরিং ইউনিট, ওইখান থেকে অবজার্ভ করে ওদের ওই আমাদের কোস্ট ঘেঁষে, তারপর সমস্ত র্যাডার সিস্টেম কিন্তু ওরা নিয়ন্ত্রণ করে। এখনও আমাদের র্যাডার সিস্টেম ভারত নিয়ন্ত্রণ করে, কোস্টাল র্যাডার। ওইখান থেকে তারা সিটওয়েতে যাবে, সিটওয়ে থেকে কালাদান রিভার প্রজেক্ট যেটা ওরা বিল্ড করেছে, কালাদান রিভার দিয়ে মিজোরামে ঢুকবে, 90 কিলোমিটার রাস্তা। কিন্তু আরাকান আর্মি সেটা নষ্ট করে দিচ্ছে, সিটওয়ের আশেপাশে দিয়ে ওই রাস্তা চায়না বলছে আরাকান আর্মিকে ডোন্ট অ্যালাউ। সো এইখান দিয়ে তারা আমাদের যে এই যে কোস্টাল বেঙ্গল ফলো করবে, এটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের কি করা দরকার? অনেকেই পাকিস্তান সম্পর্কে হয়তো রিজার্ভেশনস থাকতে পারে, যদিও আমি মনে করি যে পাকিস্তানের রোলটা এটা জিরো সাম গেম না, 2 সাইডই উইন উইন সিচুয়েশন। তারা যদি এখানে নিউক্লিয়ার ইনস্টলেশন করে তাইলে তাদের মিডিয়াম রেঞ্জ মিসাইল পাকিস্তান থেকে বিশাখাপত্তনমে পৌঁছা অনেক দূর, তার পরিবর্তে যদি বাংলাদেশে তারা এই ঘাঁটি করে, বিশাখাপত্তনম উইল বি উইদিন দ্য রেঞ্জ, শর্ট রেঞ্জ। স্বাধীন বাংলাদেশে কাউকে বিশেষভাবে ঘাঁটি করতে দেওয়ার কোনো সুযোগ কি আছে? হ্যাঁ আছে। এটা পাকিস্তানের সাথে অলরেডি আলাপ আলোচনা হচ্ছে এট দিস মোমেন্ট। হ্যাঁ, এট দিস মোমেন্ট রাইট নাও। আমি কালকে রাত্রেও পাকিস্তানের এক টেলিভিশন মিডিয়ার সাথে আলাপ হয়েছে, দে আর অ্যাবসলিউটলি থ্রিলড এন্ড দে ওয়ান্ট। বাংলাদেশ আরো ঝুঁকে মুখে পড়বে না? বাংলাদেশ তো এখন অস্তিত্বের প্রবলেম, দিস ইজ এক্সিস্টেনশিয়াল প্রবলেম। কিন্তু সেটা আর ওইটা আপনার শুধু পাকিস্তান না, চীনের সাথে, চীনকে আমাদের টানতে হবে। চীনকে, যেটা এই সরকারের ব্যর্থতা, সবচেয়ে বড় ব্যর্থতা যদি হয়ে থাকে সেটা হচ্ছে এখনো তিস্তা প্রজেক্ট চায়নাকে দেয়া হয়নি, 2016 সালে দেওয়ার কথা ছিল। চীন ওই পুরা নর্থ বেঙ্গলের আরবানাইজেশনেও কাজ করার কথা, নগরায়ন, সেটা চীনকে এখনও দেওয়া হচ্ছে না। এবং আমার সন্দেহ হচ্ছে যে এই পররাষ্ট্র মন্ত্রণালয় তারা ভারতকে কোনোভাবেই মানে বেশি ওভার রিয়াক্ট করার সুযোগ দিতে চায় না। হয়তো বা তারা চায় যে ইলেক্টেড গভর্নমেন্ট আসুক, তারাই ডিসাইড করুক। এখন দেখেন, চীন যদি বে অফ বেঙ্গলে তাদেরকে আমাদের সাবমেরিন বেস করে দিচ্ছে, আমরা কিন্তু অলরেডি ব্লু ওয়াটার নেভি করার, ব্লু ওয়াটার্স এক্সপ্লোর করার যে সিদ্ধান্ত নিয়েছি, খনিজ সম্পদ আহরণ করছি, তার মাধ্যমে অলরেডি আমরা বিগ পাওয়ার কম্পিটিশনে চলে গিয়েছি। বে অফ বেঙ্গল, ইন্দো পাকিস্তান। আচ্ছা, চীনকে আমাদের আনতে হবে 2টা জায়গায়। একটা হচ্ছে উত্তরবঙ্গে, ভারতের শিলিগুড়ি করিডোর বন্ধ করতে হলে চীনের ওইখানে আমাদেরকে সামরিক সহযোগিতা দিতে হবে, বুঝছেন? উত্তর বাংলায় এই জন্যই ভারত সবসময় আপত্তি করে যে আমরা করে দিব, তিস্তা প্রজেক্ট কোনো দিনও করবে না। ওদের পলিসি হচ্ছে প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন মানে
এক্সটেন্ডেড ডিলে। হ্যাঁ, এখন আমাদের যদি আমরা মনে করি যে ঠিক আছে উত্তরবঙ্গে তিস্তা প্রজেক্ট থেমে থাকুক, উত্তরবঙ্গের মানুষের প্রচণ্ড ক্ষতি হচ্ছে, ইচ্ছামতো ভারত আমাদেরকে উত্তরবঙ্গে ডিকটেট করছে, স্যালিনিটি বেড়ে যাচ্ছে বে অফ বেঙ্গলে। আরেকটা ব্যাপার হচ্ছে চায়নাকে বে অফ বেঙ্গলে আমাদের স্থান করে দিতে হবে। এই যে আমাদের ডুবলার চরের 50 মাইল দক্ষিণে সোয়াচ অফ নো গ্রাউন্ড, আপনি নাম যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না? হ্যাঁ, যুক্তরাষ্ট্র কি সেক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না বাংলাদেশের জন্য? হোক, যুক্তরাষ্ট্রের অনেক ক্ষেত্রে অনেকেরই চ্যালেঞ্জ হয়। পাকিস্তানের ভারত যা খুশি করছে, নেপাল চীনের সাথে রেলওয়ে লিঙ্ক করে ফেলছে, কই যুক্তরাষ্ট্র কি আটকাইছে? যুক্তরাষ্ট্র আটকায় না, তারা হইচই করে। হ্যাঁ, ভারতকে স্যাংশনস দিচ্ছে, তাও তো ভারত ইয়ের সাথে। আমরা আমাদের স্বার্থ যখন দেখব, সোয়াচ অফ নো গ্রাউন্ডে, এটা হচ্ছে হিমালয়ের চেয়েও গভীর ট্রেঞ্চ, ম্যারিয়ানাস ডেপথের পরে সেকেন্ড ডিপেস্ট, 2000 কিলোমিটার, এবং সরাসরি মার্কিন নৌজাহাজ আসে এইখানে, এত গভীর যে ওইখানে 6 মাস সাবমেরিন বসে থাকতে পারে। আমরা চীনকে ওই অঞ্চলটা আমরা তাদের সাথে নেভাল কোঅপারেশন করব, ফলে কি হবে, ভারত কিন্তু আমাদের 2টা যে সাবমেরিন পুরানো, ওই 2টাকেই চালাইতে দেয় না। নেভাল অফিসারদের জিজ্ঞেস করে দেখেন, 2টা সাবমেরিন গভীর বে অফ বেঙ্গলে গেলেই ভারতীয় নেভি বলে এই যা ভিতরে যা। এই হচ্ছে আমাদের অবস্থা, উই আর সো হেল্পলেস। চায়না যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, হ্যাঁ, আমেরিকাও স্বস্তি পাবে, ভিতরে ভিতরে আমেরিকাও খুশি হবে, কারণ আমেরিকাকেও ভারত বে অফ বেঙ্গলে ঢুকতে দেয় না। আমি সেই জায়গা থেকে প্রশ্নটা আপনাকে করছি না। আমরা প্রায় শেষ পর্যায়ে জনাব মোফাজ্জল করিম, আপনার কাছে আমার অন্য বিষয়টি প্রশ্ন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে চিঠিপত্র দেওয়া হচ্ছে, সেটিকে ভারতের আনন্দবাজার পত্রিকা লিখছে যে এটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার অভ্যন্তরীণ রাজনীতিতে একটা খেলা হিসেবে নিয়েছে, দাবা ঘুটে হিসেবে, যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে, এই করা হচ্ছে। আসলে কিছুই না, এটা ভারতের কাছ থেকে আসলে এত সহজে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব হবে না, এই ধরনের একটি ইঙ্গিত দিয়েছে আনন্দবাজার পত্রিকা। আপনার মন্তব্যে 1 মিনিট, আমরা শেষ পর্যায়ে। ওই যে শেষে যদি তারা বলে থাকে যে এটা এত সহজ না ফেরত দেওয়া, এটা বোধহয় তারা ঠিকই বলেছে। কারণ এই যে দাবার গুটি, নাম হচ্ছে শেখ হাসিনা, একে রেখে দিলে পরে তাদের জন্যও লাভ, এবং তাদের এখানে সমস্ত ভারতবাসীও এটাকে খুব পছন্দ করবে আন্তর্জাতিক। তবে এখানেও আবার একটা তবে আছে, কূটনীতিতে সব শেষ কথা বলে তো কিছু নাই। এখানে যদি আমরা প্রমাণ করতে পারি যে এই যাকে তোমরা রেখেছো, তোমাদের বন্ধু বলি, বান্ধবী বলি, কন্যা বলি, আর ভগিনী বলি, যাই বলি না কেন, তিনি হাজার হাজার মানুষকে খুন করে তারপরে তিনি তোমাদের এখানে গিয়ে আশ্রয় নিয়েছে। অতএব বিশ্ববাসীর কাছে তাকে তোমরা কিছুতেই নির্দোষ হিসাবে কোনো অবস্থাতেই প্রমাণ করতে পারবে না, এবং বিশ্ব বিবেক চাইবে যে তোমরা তাকে ফেরত দাও, তার বিচার হোক। বিচারে তিনি যদি নির্দোষ প্রমাণিত হতে পারেন তাহলে ঠিক আছে, খুব ভালো কথা। আর তা না হলে পরে বিচারে তার যে শাস্তি হওয়ার সেটা হওয়া উচিত। সহজ। অনেক ধন্যবাদ মোফাজ্জল করিম, ধন্যবাদ অধ্যাপক শাহিদুজ্জামান। দর্শক, শেষ করছি, ভালো থাকুন, শুভরাত্রি।